শান্ত হও সরলা, শান্ত হও। আরে কাকে শান্ত হতে বলছো তুমি? কাকে শান্ত হতে বলছো? জোয়ারের সময় সমুদ্রকে বলছো শান্ত হতে? সজল, তুষারপাতের সময় পাহাড়কে বলছো শান্ত হতে? সজল তুমি? হ্যাঁ, আমি 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 জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পের থেকেও সেই পাহাড় অশান্ত। ইচ্ছে করছে গোটা ভগবানপুরকে লণ্ডভণ্ড করে দিতে, ইচ্ছে করছে নিজেকে ধিক্কার জানাতে, ইচ্ছে করছে এই দুটো হাত দিয়ে ওই শুয়োরের বাচ্চা বিলাস বর্মনকে খুন করতে। না, তোমাকে শক্ত হতে হবে, দু হাত বাড়িয়ে দিতে হবে ওই ফুলকির দিকে। আমার সমস্ত স্বপ্ন যে ভেঙে ধূলিসাৎ হয়ে গেল রে মনসুর। আমার মতো একজন এই হতভাগ্য দাদা যে তীরে এসেও তরিকে ঘাটে ফেরাতে পারলো না রে। আমি পারলাম না আমার সেই ছোট বোনটাকে নিজের দুহাত দিয়ে সম্প্রদান করতে। কিন্তু সেদিন আমি তোমাকে বারণ করেছিলাম। বৌদি, সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে এইভাবে কাঁদতে হতো না। তাই একটা কথা মনে রেখো সজল, যারা সর্বদা এরোপ্লেনে চড়ে ঘুরে বেড়ায় তারা কোনোদিনও ঘাসের মর্ম বোঝে না। ঘাসের মর্ম বোঝে তারাই যারা রোজ সকালবেলায় খালি পায়ে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে বেড়ায়। কিন্তু তুমি তো এরোপ্লেনে চড়ে ঘাসের মর্ম বোঝার চেষ্টা করেছিলে ভাই। ঠিক বলেছো বৌদি, মনে রেখো ঘাসও সবুজ আর বিছুটি পাতাও সবুজ। তাই সব সবুজ যেমন ঘাস হয় না, তেমনি মানুষের মতো দেখতে হলেও সব মানুষ কিন্তু মানুষ নয়। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আমরা সত্যতাকে চিনতে ভুল করেছিলাম, কিন্তু আমি ভুল করিনি, তাই তো এই খবরটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তাই আসার পথে আমি থানায় গিয়ে আমার নিজের স্বামীর নামে আমি এফআইআরটা নিজেই করে এসেছি। শোনো সজল, শোনো মনসুর, আজ থেকে তোমাদের দায়িত্ব হলো এই ভগবানপুরের সমস্ত যুব সম্প্রদায়কে জাগিয়ে তোলা। জাগবে না বৌদি, জাগবে না। এই ভগবানপুরে প্রত্যেকটা মানুষ ভেরুয়া হয়ে গেছে, ভেরুয়া। তা না হলে এই হাট খোলার মাঝে এতজন লোক থাকতে একটা লোক এগিয়ে এলো না বৌদি। শোনো মনসুর, ভালো মদের পার্থক্য এখন ওরা বুঝতে পারেনি বলে এখনো ওরা ভয়ে মুখ বুজে আছে। আর যেদিন বুঝতে পারবে সেদিন বেজে উঠবে যুদ্ধের দাবা। বলো বৌদি, বলো। যেদিন সবাই ভালো মন্দের ব্যাপারটা বুঝতে পারবে সেদিন জেগে উঠবে, বেজে উঠবে যুদ্ধের দাবা। জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদ রক্তে লেখা, লাল হয়ে লেখা আছে দেয়ালে লেখা, শুরু হবে জীবনের সংগ্রাম। জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদ রক্তে লেখা, লাল হয়ে লেখা আছে দেয়ালে লেখা, শুরু হবে সত্যের সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান। ছিন্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ফুলকি, কি বা তোর চোখে জল? তুই কাঁদছিস? কাঁদিস না মা, কাঁদিস না। ওরে তোর এই বুড়ো ছেলেটার কাছে
তোর চোখের জলের অনেক দাম রে। আকাশ পড়া বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে, তারপর ধরিত্রী মা সুন্দর ফসল ফলায়। ওরে মা, তোর যে এখন অনেক দায়িত্ব রে মা। কাকা বাবু, হ্যাঁ রে মা, হ্যাঁ। কৌরবদের সবাই লাঞ্ছিত হওয়ার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি, বরং দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিল যে যতদিন না কৌরবদের শাস্তি হবে ততদিন সে চুল বাঁধবে না। তোকেও প্রতিজ্ঞা করতে হবে ফুলকি। একবার তুই হুঙ্কার ছাড়বা, একবার তুই হুঙ্কার ছাড়, এরপর দেখ গোটা গ্রামের প্রতিটি বাড়ি থেকে বারুদের স্তূপ বেরিয়ে আসবে। যা হবার তা হয়ে গেছে। আমি চাই না নতুন করে ফুলকির আবার কোনো ক্ষতি হোক। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। আমি প্রথম দিন এই ফুলকিকে বারণ করেছিলাম এই গ্রামের কোনো ঝামেলাতে না যেতে, ও আমার কোনো কথাই শোনেনি। তাই বলে অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় সিদ্ধার্থ। কিন্তু কিন্তু ন্যায়ের রাস্তায় চলতে গিয়ে তুমি আমার কথাটা একবারও ভাববে না ফুলকি? তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তাই আমি চাই। কি চাও তুমি? আমি চাই ঘটনাটাকে দুর্ঘটনা বলে আমি ভুলে যেতে চাই। সিদ্ধার্থ, বাবা তুমি জানো আমি আমি না আমি ফুলকিকে নিয়ে না কলকাতায় চলে যাব। বিশ্বাস করো, বিশ্বাস করো ফুলকি, আমি পারবো, আমি পারবো। কলকাতার ওই ভাড়া ঘরে থেকেও আমার স্বাদের সংসারটাকে নতুন করে গুছিয়ে উঠতে আমি পারবো ফুলকি। সেটা সম্ভব নয় সিদ্ধার্থ। ফুলকি, হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ কাকা বাবু, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি আপনাদের সত্যি ভালোবাসি, তাই ভালোবাসি বলে আমি বলতে বাধ্য হচ্ছি। আপনার দিকে কেউ আঙুল তুলে বলুন আপনি একটা কলঙ্কিনী মেয়ের শ্বশুর মশাই। ফুলকি, আমি চাই না সিদ্ধার্থ, আমি চাই না তোমার থেকে কেউ আঙুল তুলে বলুক তুমি একজন কলঙ্কিনী মেয়ের স্বামী। ফুলকি এ তোমার ভুল ধারণা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিয়ে আমি করব না। ফুলকি, এসব কি বলছিস উল্টো পাল্টা? তোকে বৌমা বলে আনবো করে আমি সব ব্যবস্থা করেছি, আর তুই বলছিস তুই বিয়ে করবি না? আপনার আয়োজনের সঙ্গে সঙ্গে আমি যে শেষ হয়ে গেছি কাকা বাবু। কে বলে তুমি শেষ হয়ে গেছো ফুলকি? কিচ্ছু কিচ্ছু হয়নি ফুলকি। দেখবে দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। দয়া করে দয়া করে তুমি তোমার সিদ্ধান্তটা পাল্টে ফেলো ফুলকি। আমি স্বার্থপরের মতো শুধু নিজের সুখটাকে খুঁজতে পারবো না সিদ্ধার্থ, বরং আমি সকলের জন্য দিন বদলের জন্য আমি বদলা নেব। ফুলকি আমি বদলার আগুন চালাবো সিদ্ধার্থ, আমি বদলার আগুন চালাবো। আমিও যে তাই চাই রে ফুলকি। ঠাম্মা, যে শয়তানটা তোর এত বড় ক্ষতি করেছে, আমি চাই তুই নিজের হাতে তাকে শাস্তি দে। এসেই তো বলেছেন, তাই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কেন এসেছেন এখানে? মজা দেখতে এসছেন? উত্তেজিত হবেন না সঞ্জীব বাবু, উত্তেজিত হবেন না। আসলে ওই তিস্তা দেবী থানায় একটা এফআইআর করেছেন ওই বিলাস বর্মনের নামে। উনি নাকি ফুলকি নামে কোনো এক মহিলাকে রেপ করেছেন। সেই ব্যাপারে একটু খোঁজ খবর নেব এই আর কি। তা এখানে ফুলকিকে কে? ফুলকি আপনি? আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? তা একটু আছে ওই কি। ইমিডিয়েটলি ডাক্তার দেখান, তা না হলে দেখবেন কবে বউয়ের কাছে বাদ দিয়ে মেয়ের সঙ্গে শুয়ে আছে। যেটা জিজ্ঞাসা করছি সেটাই উত্তর দিন। ব্যাপারটা নিয়ে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। আপনি ফুলকি? হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা ফুলকি দেবী, আপনি বলুন তো, আমরাকে যখন বিলাসবাবু রেপ করে তখন আপনার শরীরের
কোন জায়গায় হাত দিয়েছিল? চুপ করেন। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় আপনি দেখছি সেটুকুও জানেন না। আহা, রাগ করছেন কেন? আরে ডিটেলসে না জানলে কেসটা আমি সাজাবো কি করে? আচ্ছা আপনি বলুন তো, হাট খোলা থেকে যখন আপনি ওনাকে প্রথম নিয়ে এলেন তখন ওনার শরীরের কি কিছু ছিল নাকি একেবারে Get out! I say get out! পুলিশের কাছে বাধা দেবেন না। ওকে, আরে আপনিই বলুন, যখন প্রথম আমি ওনাকে দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? বিলাস বাবু জোর করেছিল নাকি উনি স্বেচ্ছায়? আপনার কথার উত্তর দিতে আমার ঘেন্না করে। তা বললে তো হবে না, আমি তদন্ত করতে এসেছি, আর আপনি না বললে আমি তদন্তটা করব কি করে? আচ্ছা আপনি বলুন তো ঠাকুমা, প্রথম যখন আপনি ওনাকে দেখলেন তখন ওনার শরীরের কোথায় কোথায় রক্ত লেগেছিল? একজন পুলিশ অফিসারকে চড় মারলেন, বেশ। আর একটা বাজে কথা বললে ওই ঘর থেকে হাঁস বটিটা কেটে নিয়ে তোর মুন্ডুটাকে আমি একদম মাটিতে শুয়ে দেব। মনে রাখিস, আমি পুরনো চাল হলেও ভাবতে পারি। বেশ, ঠিক আছে, আমিও দেখবো আমি কি করতে পারি। চলে দাঁড়ান অফিসার, এতক্ষণ ধরে আমাকে তো অনেক প্রশ্ন করলেন, এবার আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান। শুনেছি আপনার নাকি একটা আইবুড়ো মেয়ে আছে ছোট্ট, তা আপনার মেয়েকে যদি ওই শয়তানরা দিবালোকে অসম্মান করে তখন আপনি কি আমাকে যেই সেই প্রশ্নগুলো করলেন আপনি কি আপনার মেয়েকে সেই সেই প্রশ্নগুলো করতে পারতেন? ও ঠিক বলেছে অফিসার। আপনি যে পোশাকটা পরে আছেন ওটা দুর্গা পুজো বা ঈদে কিনে ফুর্তি করার জন্য নয়। যেটা পরে আপনি আইনের রক্ষক হয়েছেন, পোশাকটাকে সম্মান করতে শেখুন, সমাজটাকে ঠিক রাখতে শিখুন। সঞ্জীব বাবু, আপনি আপনি দয়া করে এখান থেকে যান। কোনো তদন্তের প্রয়োজন আমাদের নেই। আমি চাই না ফুলকি পাঁচজন মানুষের কাছে আলোচনার একটা বস্তু হয়ে যাক। শুধু শুধু আপনি দয়া করুন, এই তদন্তের নামে এই প্রহসনটাকে আপনি বন্ধ করুন ইন্সপেক্টর। সিদ্ধার্থ, তুষার বাবু, ঘুষের টাকার জন্য আপনি তো পোশাকটাকে বিক্রি করে দিয়েছেন, এবার দেখছি সুযোগ পেলে আপনি আপনার বউ বাচ্চাকেও বিক্রি করে দিতে দ্বিতীয়বার ভাববেন না। ফুলকি, একটা ছবি দেবেন স্যার, আমি বাঁধিয়ে রাখবো। বাড়িতে বসে বড় বড় ভাষণ সবাই দিতে পারে, কিন্তু ভোট যুদ্ধ করতে গেলে ময়দানে নেমে ভোট যুদ্ধ করতে গেলে বোঝা যায় আসল নেতা হওয়াটা কতটা কঠিন। Anyway, আজ তোমাদের দিন, তোমরা বললে যেদিন আমার দিন আসবে না সেদিন আমিও বলবো। চলে অনেক হয়েছে বাবা, আর নয়, অনেক হয়েছে। আজকে পুলিশ বাড়ি এসে এইরকম অসভ্যের মতো প্রশ্ন করে যাচ্ছে। কালকে গ্রামের 5টা মানুষ ফুলকির দিকে আঙুল তুলে উল্টো পাল্টা কথা বলবে। পারা যায় না ফুলকি, পারা যায় না। চলো ফুলকি, আমরা কলকাতায় চলে যাই। ফুলকি চলো, ফুলকি তুমি আমার সাথে কলকাতায় চলে যাবে। ওই বিলাস বর্মনকে যতদিন না আমি শিক্ষা দিতে পারছি তখন কলকাতা তো কোন ছাড়, এই গ্রাম ছেড়ে আমি পাশের গ্রামেও যাব না। এই তো মা দুর্গার মতো কথা বলেছে। অসুর নিধন যজ্ঞ করতে মহিষাসুর বধ করতে যাবে আজ দশভুজা দুর্গা। আমার বৌমা মরেছে, আমি কাঁদিনি। আমার নাথ বউ মরলে আমি একটু কাঁদবো না, তবে একটা কথা বলে যাই, তুই যদি ফিরিস তাহলে যেন যেতে
না মা, তুই কোনো চিন্তা করিস না মা, আমি আজই এসপি সাহেবের সঙ্গে দেখা করে সব কথা খুলে বলবো। নিশ্চয় এসপি সাহেব একটা ব্যবস্থা করবেন। কাকা বাবু আপনি খুশি তো? আরে খুশি রে, আমি খুব খুশি মা। দেখছিস না, দেখছিস না, আমার দু চোখ পেয়ে খুশির অশ্রু ধারা বইছে। কাকা বাবু ওরে, শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ হলো না, আমি জানবো এই বাড়িতে আলো জ্বলল না, কিন্তু ওরে মা, তবু তুই জিতবি, আর তুই জিতলেই আমার সব আশা, সব স্বপ্ন পূরণ হবে। আমি অপেক্ষায় রইলাম মা, আমি অপেক্ষায় রইলাম। কাকা বাবু সবাই তোমাকে সাপোর্ট করে গেল ফুলকি, কিন্তু কিন্তু আমার কথা তো কেউ ভাবলো না। আর ভাববেই বা কেন? আমি কে? এভাবে বলছো কেন? এভাবে বলছো কেন সিদ্ধার্থ? তোমাকে কেউ না ভাবলেও আমি তো মানি তোমাকে। তাহলে কেন আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নটাকে তুমি দুঃস্বপ্নে পরিণত করে দিচ্ছ? বাসি ফুলেছে দেবতা পুজো হয় না সিদ্ধার্থ। এ তোমার ভুল ধারণা। বিশ্বাস করো, আমি আমি শুধু তোমার বর্তমানকে চাই, তোমার অতীতকে আমার কোনো প্রয়োজন নেই। সবাই সবাই ভাবছে আমি হয়তো স্বার্থপরের মতো কথা বলছি। আজ আমি সবার সামনে চিৎকার করে স্বীকার করছি, হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপরের মতো কথা বলছি। তার একটাই কারণ, আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমার এই জীবনটা যে অপূর্ণ। তুমি তোমার সিদ্ধান্তটাকে বদলে ফেলো। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমার জীবনটা অনেক বেদনা ভরা সিদ্ধার্থ, তাই আমি ব্যথা পেতে চাই না সিদ্ধার্থ, আমি ব্যথা পেতে চাই না, ব্যথা পেতে চাই। ফুলকি যে আসার সময় হয়ে গেছে, ওকে আমি ফোন করে নদীর পাড়ে যে আসতে বলেছি। বিশাল বর্মনের হাত ধরে আমি অনেক পাপ করেছি, তাই ফুলকির হাতে হাত রেখে আমি আমার পাপের বোঝাটা একটু কমাতে চাই। আল্লাহ ভগবান, ওটা আপনি মনেও ভাববেন না। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। চেনার কথাও নয়, আমি হচ্ছি নকল হনুমান। আসল হনুমান রামচন্দ্রের জন্য জীবন দিতে রাজি হয়েছিল, আর আমি নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি। বেশ মজার মানুষ তো আপনি, কিন্তু আপনার সীতাটিকে। ফুলকি দিদিমণি, আগের দিন আমদানি করা ফোনে ফুলকি দিদিমণি একা এসে ওনার সর্বনাশটি হয়েছিল। আজ আর ফুলকি দিদিমণিকে আমি একা আসতে দিইনি, সঙ্গে আমিও এসেছি। সেদিনের জন্য না আমি সত্যি অনুতপ্ত। সেদিন আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সম্মান আমি রক্ষা করতে পারিনি, কিন্তু ওই বিলাস বর্মন। আপনারও ওই ঢ্যামনার কথা আর বলবেন না, তককে আছি। একবারে যদি সুযোগ পায় সালার হাকামটা বন্ধ করে দেবো। আমিও তাই চাই, কিন্তু ওই শয়তানটা আমাকেও। আপনারও? আচ্ছা, ওই শয়তানটার ওটা ছাড়া কি আর কোনো কাজ নেই? এখন বলুন, ফুলকি দিদিমণিকে কেন এখানে আসতে বলেছেন? এখানে একটা ইতিহাসের কথা জানাবো বলে আমি এখানে এসেছি। কি সেই ইতিহাস? ফুলকি বা সজলবাবু কেউ জানে না, ওই ফুলকির মা বাবাকে বিষ খাই মেরে দিয়েছিল ওই বিশাল বর্মন। না না না, হ্যাঁ, কিন্তু তুমি তখন অনেক ছোট ছিলে, তাই জানতে পারোনি। কিন্তু এই সব কিছুর পেছনে ওই বিশাল বর্মনই দায়ী। এই কথা আপনি আগে বলেননি কেন? কেন
কেমন করে বলবো? ও আমাকে খুন দেখাবে বলে আমাকে ভয়ে ও আমাকে থামিয়ে রেখে দিয়েছিল। তাহলে আজই বা বলতে এসেছেন কেন? আমি পারলাম না, আমার বিবেক মনুষ্যত্বের কাছে আমি যে আজ হেরে গেলাম, তাই তো বলছি ফুলকি। আমি তাই তো বলছি ফুলকি, তোমার এত বড় সর্বনাশ জেনে আমি যে আর চুপ করে থাকতে পারলাম না ফুলকি। এবার বুঝতে পারছিস তো? আমাকে ক্ষমা করে দে। তোর বিলাস দাদা তোর কাছে কত বড় ভগবান। তুই আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। সজলদাকে ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, কিন্তু ভুলেও ওই শয়তানটাকে তুমি ক্ষমা করো না। এ কথা বলিস না প্রশান্ত, আমিও কি ছাড়বো না। না দাদা না, তোরা ওকে কিচ্ছু করবি না। ওই বিলাস বর্মন আমার শিকার, তাই যা করার আমি করব। শুধু তাই নয় রে, ও অধিকারী বাবুকেও খুন করেছে, আমি তার প্রধান সাক্ষী। তোরা যদি যাস আমি কোর্টে গিয়ে প্রধান সাক্ষী হয়ে ওই বিলাস বর্মনের নামে আমি সাক্ষীও দেবো। পিকিবিলকার পাখা গজায় মরিবার তরে, এতদিন ওই বিলাস বর্মন বৃষ্টি দেখাচ্ছে, এবার বন্যা দেবে বন্যা। আমার এমন একজনকে চাই যাকে বিলাস বর্মন চেনে না। আমাকে চেনে না বলুন দিদিমণি? সত্যি সত্যি তোকে চেনে না? না চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিবেকানন্দ, সচিন তেন্ডুলকর থেকে তুমি যা বলবে আমি তার ছদ্মবেশে ওই হারামিটার কাছে পৌঁছে যাব। না, কোনো ছদ্মবেশে নয়, যাবি সাধারণ বেশে। আর কি করতে হবে তোকে আমি বলে দেব। কবে যাব বলো? কাল। কাল রবিবার। এ বাড়িতে ও থাকবে না। আমি জানি ও থাকবে না, ও থাকবে কিন্তু ওই বাগানের বাড়িতে। সেই ঠিকানাটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। কাল থেকে ওই বিশাল বর্মন চরকি নাচ নাচবে। এতদিন ধানের শীষ নেওয়া ও মা লক্ষ্মীর রূপ দেখেছে, এবার ওই হাতে অস্ত্র নেওয়া মা কালীর রূপ দেখবে। আমি ওই বিলাস বর্মন এমন অবস্থা করব যা দেখে এই গ্রামের প্রত্যেকটি মানুষ গর্জন করে উঠে পড়বে। মনুষ্যত্বের হাড়ি কাটে ওই বিলাস বর্মনকে আমি কাট করে এমন ভাবে মারবো, আর ওই রক্ত দিয়ে আমি করব অসুর নিধন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত ঋতুময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রসরসরে নবভাবনে সঞ্জীবন। তাই আনন্দিত মলিমাকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহ। ও তুমি যতই ত্রিশূল হাতে দুর্গের সবচেয়ে উঁচু জায়গায় মৃত্যু ঘণ্টা ঝুলিয়ে বাজাও না কেন, যতই তুমি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাও না কেন ডার্লিং, এই ভগবানপুরে থাকবো শুধু আমি, মানে বিলাস বর্মন। আমি মানে বিলাস বর্মন। আর আমি হ্যাঁ, আগে আমিও তো ওই একই কথাই বলছিলাম, কিন্তু লোকে শুনছে না। একই কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আগে খাট্টি বেড়া ছেলে, পরীক্ষায় প্রার্থনীয়, বিফলে মূল্য ফেরত। কিন্তু তোমাকে তো চিনলামই না, তুমি কে? গড আল্লাহ ভগবান। নেতাজি সুভাষচন্দ্র বসু নাম শুনেছেন? আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নয়। তাহলে? আচার্য জগদীশ চন্দ্র বসু নাম শুনেছেন? হ্যাঁ। আমি আচার্য জগদীশ চন্দ্র বসু নয়। তাহলে তুমি মালটাকে সেটা বলবে তো? প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না না, সেটা আবার কে? আরে সেইটাই তো আমি। আজও এই অতমের নাম প্রশান্ত ভট্টাচার্য। ও তাই বলো? তা আমার কাছে তোমার কি চাই? আপনার ওই পিছন। বসন্ত, কথাটা কমপ্লিট করতে দিন স্যার। মানে আপনার পিছন পিছন একটা কাজ চাই। ও তাই বলো? তা আমার কাছে তোমাকে কে পাঠিয়েছে? মাতঙ্গিনী হাজরা। কি বলে? স্যার ভুল হয়ে গেছে। হ্যাঁ।
আপনার কাছে আমাকে পাঠিয়েছে রানী এলিজাবেথ। এই কেনে মারবো এক চট চাংড়ামি করে জায়গা পাওনি? না স্যার, না স্যার, আর ভুলে গেছে। গেট আউট, গেট আউট, যাও যাও, বেরিয়ে যাও, যাও। ইয়ে মানে স্যার, আমার সন্ধানে ভালো ভালো মহিলা আছে স্যার, লাগলে বলবেন। প্রশান্ত বলছি, চা খাবি ভাই? না স্যার। এই কি যেন বলছিলি, তোর সন্ধানে কি ভালো ভালো মেয়ে আছে? হ্যাঁ স্যার, কেমন লাগবে বলুন? একটা ডিম ভর্তি মানে প্রেগনেন্ট বৌদি। দূর হারামি, আমি কোথায় ভর্তি করবো বলে মেয়ে ছেলে খুঁজছে, ডিম ভর্তি মানে প্রেগনেন্ট চলবে না। আগে আছে বল। একটা সেকেন্ড হ্যান্ড ডবল টাকার বাস আছে মানে বিদেশি বউ, ইয়া মোটা, লাগলে বলবেন। বলছি কচি কিছু নেই? কচি আছে আছে স্যার, আছে। হ্যাঁ। বাংলাদেশের ইলিশ। ইলিশ? হ্যাঁ স্যার, পেটি একেবারে চকচক করছে, দিল টকটক করছে। এই উঠতি বয়সের ছেলেরা সবসময় পিছনে লাগে বলে সবসময় বোরকা পরে থাকে, লাগলে বলবেন। ইয়ে বলছি ওটি তো চাই রে প্রশান্ত, ওটাই তো চাই। ঠিক আছে স্যার। বলছি দেখতে কেমন রে প্রশান্ত? ক্যাটিনার মতন চোখ, কোরিয়ার মতন ফিগার, ক্যাটিনার মতন ছবল। আমি শালা চাঁদ সাপুর রে, শালা খেলতে গেলে না সাপ নিয়ে খেলায়। তুই কোনো চিন্তা করিস না প্রশান্ত, তুই কোনো চিন্তা করিস না। ঠিক দাম দিতে পারবেন তো? দামের জন্য কোনো চিন্তা করিস না প্রশান্ত, তুই ঠিক সময়ে বাংলাদেশি ইলিশকে নিয়ে না আমার বাগান বাড়িতে চলে আসবি, কেমন? নদীপুরের ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি কাল রাত্রিতে আপনার ওই বাংলাদেশে ইলিশটা নিয়ে হাজির হয়ে যাব। তবে স্যার, ইলিশ রানী বোরকা খুলবেন না। টাকার জন্য কোনো চিন্তা করিস না, এই টাকার জন্য না, টাকার জন্য সালে বিলাস বর্মন কোনো মেয়েকে হাতছাড়া করে না। তুই চলে যা, ঠিক সময়ে ইলিশকে নিয়ে আমার বাগান বাড়িতে চলে যাবি। ঠিক আছে স্যার, তাহলে আপনি কি খাবেন এখন চিন্তা করুন, ভাপা না ইলিশ পাতুরি? আমি এখন কেটে পড়ি। টাটা, টাটা, টাটা। আহ, এই না হলে ভাগ্য। দুর্ভাগ্য। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন কাকা বাবু, সত্যি আমার দুর্ভাগ্য। আমি আমি আপনার জন্য এত কিছু করছি, অথচ আপনি ওকে চিনতেই পারছেন না। আমাকে ডেকেছো কেন? সে কি রে স্বপন, তুই কিছু বলিস নি? কি করে বলবো, উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে এখানে ধরে নিয়ে এলাম, তা কথাগুলো বলবো না কখন? শুনেছেন তো কাকা বাবু, প্রকাশ্য দিবালোকে হাট খোরায় আমি অগুন্তি মানুষের সামনে ফুলকিকে রেপ করেছি। তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছো? আহ, এত অধৈর্য হচ্ছেন কেন? আগে বিলাসবাবুর কথাটা পুরোটা ভালো করে শুনুন। এই ভগবানপুরের ভগবান বিলাসবাবু যা করে তা সবার মঙ্গলের জন্য। বিশ্বাস করুন কাকা বাবু, আমি নিজের জন্য ফুলকির এত বড় সর্বনাশ করিনি, যা করেছি সব আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ কাকা বাবু, একবার চিন্তা করুন, মাস তিনেক পর পঞ্চায়েত নির্বাচন, আপনি নির্বাচনের প্রার্থী হচ্ছেন। এবার নির্বাচনের আগে একটা ধর্ষিতা মেয়ের সাথে আপনার ছেলের বিয়েটা দিয়ে দিন। একটা ধর্ষিতা মেয়েকে আপনি নিজের পুত্রবধূ করেছেন, পাবলিকের কাছে আপনার ইমেজ বাড়বে, সিম্প্যাথি পাবেন, সব ভোট আপনার দিকে পড়বে, বিপক্ষ পার্টি আপনার কাছে কুপোকাত হয়ে যাবে কাকা বাবু। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে তুমি আমার ভবিষ্যৎকে আলো করতে এসেছো। হ্যাঁ চাইছি কাকা বাবু, চাইছি। আপনি বাঁচলে পাবেন না,
আপনার টাকা হবে, ক্ষমতা হবে, চেয়ার হবে, গাড়ি হবে, বাড়ি হবে। আপনার ছেলে সামান্য একটা খবরের কাগজের অফিসে চাকরি করে, দুদিন পর খবরের কাগজের অফিসের মালিক হবে। তারপর আপনার বৌমা, মানে আপনার বৌমা মানে ওই ফুলকি ভালো মন্দ খেতে পারবে। তারপর মাসিমা, মানে আপনার মা বয়স হয়েছে, অসুস্থ হলে ভালো নার্সিংহোমে রেখে চিকিৎসা করাতে পারবেন। মারা গেলে দুর্গাপুজোর মতন ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান করতে পারবেন। আমি ভোটে দাঁড়াবো না বিলা। কাকা বাবু, যদি দাঁড়াতেই হয় তাহলে আমি তোমার বিরুদ্ধে ফুলকির পাশে দাঁড়াবো এবং আমি গিয়ে দাঁড়াবো ওই আদালতের কাঠগড়ায়। অমন কথা বলে না কাকা বাবু, অমন কথা বলে না। ফুলকি আমার বিরুদ্ধে ফনা তুলেছে, ওকে তুমি বোঝাও, ওখানে শহরে চলে যাও। ভালো, আমার কথা শুনলে ভালো, আর আর না শুনলে না। আসল রূপটা বেরিয়ে গেছে তোমার। চমৎকার চমৎকার চমৎকার। ওরে হারামজাদা, প্রাণ খুলে আমার কথা শুনে রাখ। ওই ফুলকির পাশে দাঁড়িয়ে যতদিন না আমি তোর শাস্তি দিতে পারছি, যতদিন না তোর হাতে হাত করা পড়াতে পারছি, ততদিন না আমার শান্তি আছে। কিন্তু আমি তো ফুলকির মনোবলটাই ভেঙে দেব কাকা বাবু। কিন্তু কি করে বিলাস বাবু? কাকা বাবু, কাকা বাবু, আমি জানি কাকা বাবু, আদালতে গিয়ে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে বিচারে হয়তো আমার ফাঁসি হয়ে যাবে। তাই আপনাকে তো প্রণাম করার সুযোগ কোনোদিন পাবো না কাকা বাবু। তাই শেষবারের মতো একবার প্রণাম করার সুযোগটা দিন কাকা বাবু, একবার প্রণাম। বলো হরি। দেখলি তো স্বপন, আমি ফুলকির মনোবলটা কি করে ভেঙে দিলাম। এবার লাস্টটা কি করবো বিলাস বাবু? স্বপন, তুইও না আমার সামনে থাকতে থাকতে না কেমন পাথর হয়ে গেছিস। দেখছিস না কাকা বাবু এই মাত্র মারা গেল, রক্ত এখনো গরম আছে। তুই কোথায় আমার সামনে আসবি, ঝাঁকিয়ে বলবি এ আপনি কি করলেন বিলাস বাবু? ওই কাকা বাবুর মতন একটা ভালো মানুষকে আপনি মেরে ফেললেন। সঞ্জীব বাবুর মতো ভালো মানুষকে আপনি এইভাবে মেরে ফেললেন। बहारो फूल बरसाओ मेरे महबूब आया है, मेरे महबूब आया है। बहारो फूल बरसाओ मेरे महबूब आया है, मेरे महबूब आया। বন্ধ করুন আপনার এই গান। আপনার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? অপরাজিতা, তুমি এখন এখান থেকে যাও। আরে চুপ করো, তুমি চুপ করো। আমি কিন্তু বিলাস বাবুর কাছে হাত পেতে মাইনা নি, তবুও কিন্তু আমি অন্ধ বধিরের মতো ওই বোবা হয়ে চুপ করে থাকবো। এ তুমি কি বলছো অপু? আমি এই যে এত পাপ, এত অন্যায় করছি কার জন্য? সব তো তোমার জন্য অপু। আমার জন্য? আমি চাই তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের পরিবার যাতে সচ্ছল থাকে, তোমাদের যাতে ধন সম্পত্তি হয়, সেসবের জন্যই তো এত পাপ করছি। উপরওয়ালা না চাইলে কোনো মানুষ তো সুখী থাকা হয় না। উপরওয়ালা, এক মিনিট এই তো আমি উপরে উঠে গেছি, মানে এখন আমি উপরওয়ালা হয়ে গেছি। এবার আমি চাইছি তুমি শান্তিতে থাকো, তার জন্য স্বপন বল। আরে তোকে বললাম না, বল। মানে কি বললেন? মানে ওই আরে ধুর, তোকে বললাম না,
বললাম না যে আমি তিস্তাকে ডিভোর্স দিয়ে অপরাজিতাকে বিয়ে করব। ও হ্যাঁ 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 বৌদিকে ডিভোর্স দিয়ে তোমাকে রেজিস্ট্রি করে বিয়ে করবে। আরে আমি যদি বিয়ে করতে রাজি না হই? কেঁদে ফেলবো, কেঁদে ফেলবো অপু। আমার আমার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে এখন শুধু তুমি আর তুমি। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই কি দেখতে পাচ্ছ? ওই ফুলকির দলে নাম লেখাতে তুমি নদীর পাড়ে গেছো। না মানে? যেমন আজ সকালে গিয়েছিলে আমি যে ফুলকির বাবাকে মেরেছি এ কথা তুমি নিশ্চয়ই ফুলকি আর সজলকে বলে দিয়েছো। এসব আপনি কি বলছেন স্যার? আমি বলিনি, স্বপন বলেছে। স্বপন বল। হ্যাঁ আমি নিজে দেখেছি তুমি নদী পাড়ে গিয়ে ফুলকির সাথে দেখা করেছো। আপনি ভুল দেখেছেন। ঠিক বলেছে, তুই ভুল দেখেছিস। না তুই ভুল। আমি স্বপনের কথা বিশ্বাস করি। কি করব বলো, প্রাণের মায়া, বড় মায়া গো। ওকে তো পুরোপুরি অবিশ্বাসও করতে পারি না। স্যার আপনি একটু ডিল করবেন, আমি একটু ওই ঘর থেকে নিয়ে আসি। চলে যাবে? দেখেছি স্বপন, সবাই শুধু আমার সামনে থেকে চলে যেতেছে। যাক 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 যাও স্বপন। বলো হরি। বুঝলি স্বপন, মেয়েদের বুকে কখনো গুলি করবি না। মেয়েদের বুকে থাকে সন্তানের জন্য স্নেহ, স্বামীর প্রতি ভালোবাসা আর পিতা মাতার জন্য ভক্তি শ্রদ্ধা। তাই মেয়েদেরকে গুলি করলে না সবসময় পিঠে গুলি করবি। সেই তো দেখছি। আসলে সারা জীবন আমার কাছ থেকে একটু বেশি আদর খেয়েছে তো, তাই মরবার সময় একটু বেশি গুলি খেতে যাচ্ছে। হ্যাঁ একটু ঘুরিয়ে দাও ভাই। তোমারে পতি পেছে গোকুলে বাড়ি যেছে। বলো হরি। যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু চাই। এই শুভরাতে এই কামনাতে আমি যে গুলি চালাই, যেখানে থাকো সুখে থাকো, এই আমি শুধু এই শুভরাতে এই কামনাতে আমি যে গুলি চালাই। হ্যাঁ বলুন। অপু আমাদের ছেড়ে চলে গেল। সেই তো, এবার কি হবে? এক এক করে সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যা তাহলে এবার লাস্ট দুটোকে কি করবো? তোর বৌদিকে একবার খবর দাও। বৌদিকে? ঠিক আছে। দুটো চার, দুটো মার্ডার। এবার ছয় মারবো, ছয়। তিস্তা 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 তিস্তা, তুমি আমাকে বাঁচাও। তিস্তা আমি তোমার পায়ে পড়ছি। তিস্তা তিস্তা তুমি আমাকে বাঁচাও। তিস্তা তুমি আমাকে রক্ষা করো। তিস্তা কি হয়েছে? রাগের মাথায় উত্তেজিত হয়ে আমি দুটো খুন করে ফেলেছি। তিস্তা এই দেখো তিস্তা, এই পিস্তল দিয়ে না আমি সঞ্জীব বাবু আর অপরাজিতাকে না আমি খুন করে ফেলেছি। খুন করে ফেলেছি। সামান্য একটা বেড়াল কুকুরকে মারার জন্য যে মানুষদের বুক কাঁপে, আর তুমি দুজন জ্যান্ত মানুষকে খুন করে ফেললে। রাগ আমার সারা জীবনটাকে শেষ করে দিয়েছে। বিশ্বাস করো তিস্তা, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে আমি মানুষের মতো মানুষ। তুমি না চাইলেও তো এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে বিলাস। কিন্তু তার আগে বলো, কি এমন ঘটনা ঘটেছিল যে তুমি এই দুজনকে খুন করেছো? দেখুন স্যার, আমার বউ পাগল হয়ে গেছে স্যার। বিলাস খুলে বলবেন
হ্যাঁ বলছি স্যার, খুলেই বলছি স্যার। আজ সকালে সঞ্জীববাবু মানে সঞ্জীববাবু এসেছিলেন আমাদের বাড়িতে। সঞ্জীববাবু খুব ভালো মানুষ, এসেছিল ওই আমার স্ত্রী তিস্তার কাছে। তা কি করতে? মানে ওই ওই যে ফুলকির রেপের ব্যাপারে না, ওই তিস্তা গিয়ে তো থানায় একটা এফআইআর করেছে। তাই মানে ওই ফুলকির সাথে তো সঞ্জীববাবু ছেলের বিয়ে হচ্ছে, তাই সঞ্জীববাবু তিস্তাকে বোঝাতে এসেছিল যাতে কেসটা তুলে নেয়, যাতে ওদের মানে বংশের মানে অমঙ্গল না হয়, মানে ওই বংশের বদনাম না হয়। আর তিস্তা রেখে গিয়ে বাবুকে গুলি করে শুধু কি তাই স্যার? আমি বাধা দিতে গেছিলাম বলে তিস্তা আমার উপরে গুলি চালিয়েছিল, কিন্তু আমার সেক্রেটারি অপরাজিতা আমাকে বুক দিয়ে আগলে রাখে, তাই আমার বদলে অপরাজিতার গুলি লেগেছে স্যার। আমার মনে হচ্ছে শয়তান তোকে আমি নিজেই গুলি করে মারি। দেখেছেন স্যার, আমার গুলি চালিয়েছিল, ভাগ্যি গুলি ছিল না। জয় মা কালী, মা কালী। আমার কি বিশ্বাস হচ্ছে? দেখুন এখানে দাঁড়িয়ে সঞ্জয় বাবু তিস্তাকে বোঝাচ্ছিল জোরহাত করে, তিস্তা ওখান থেকে গুলি চালিয়েছে, সঞ্জীব বাবুর বুকে গুলি লেগেছে স্যার। পোস্টমর্টম করে দেখে নেবেন। তারপরে আমি দৌড়ে এলাম, আমি ঠিক এইভাবে দৌড়ে এলাম। তুমি কি করলে? তিস্তা ওখান থেকে আমার বুকে গুলি লাগিয়েছিল, মাঝখান এই ছোপন আয় না, মাঝখান থেকে এইভাবে অপরাজিতা আমাকে বুক দিয়ে আগলে রাখে, তাই আমার বদলে অপরাজিতার পিঠে গুলি লেগেছে। দেখুন স্যার, অপরাজিতা আমায় কত ভালোবাসতো। না না, আপনি বিশ্বাস করুন অফিসার, এগুলো সব সাজানো ঘটনা। আমি খুন করিনি। এখনো পিস্তলটা আপনার হাতে, আর আমার সামনে আপনি বিশাল বাবুকে মারার জন্য গুলি চালালেন। এরপরে আমাকে বিশ্বাস করতে হবে? পারেননি? হ্যাঁ আমি বলবো অফিসার, আমি বলবো, কারণ এগুলো হলো সব সাজানো নাটক। ওই শয়তানটা আপনি আদালতে গিয়ে বলবেন। চলুন, চিন্তা করো না তিস্তা, তুমি আমাকে ভালো না বাসলে কি হবে? আমি না তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। ওই জেলে গিয়ে না তোমার জন্য এত বড় ইলিশ মাছ এত বড় হয় না, এত বড় ইলিশ মাছ নিয়ে জেলে গিয়ে দেখা করে আসবো। কি হলো? চলুন। দাঁড়ান অফিসার। বিলাস বাবু, তেল শেষ হয়ে গেলে প্রদীপের আগুনটা খুব তাড়াতাড়ি মাথা নাড়া দিয়ে উঠে আবার টপ করে নিভে যায়। তোমার তেলটাও শেষ হয়ে এসেছে, আর যতটা চলতে পড়তে বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চলুন অফিসার, চলুন। जाने कहाँ गए वो दिन कि कहते थे तेरे राह में नजरों को हम जाएंगे। जाने कहाँ गए हो तुम कहते थे तेरे राह में कि नजरों कहीं तू बिन रहो कहते थे तेरी राह में रहते जाने कहाँ गए কি বুঝলি? আপনি জানতেন যে পিস্তলে আর গুলি ছিল না? দূর কালানে, পিস্তলে গুলি থাকলে কেউ পিস্তলটা বইয়ের হাতে তুলে দেয়? দুটো গুলি বার করে রেখেছিলাম, বাকি চারটে কাজে লাগালাম। কেমন খেললাম বল? খেলেছেন তো দারুণ। হ্যাঁ। কিন্তু আমি একটা কথা বলবো? বল। আমি অনেক বড় বড় শুয়োরের বাচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো এরকম ইম্পোর্টেড শুয়োরের বাচ্চা দেখিনি। পায়ের ধুলো দিন মাদুলি করে গলায় ঝোলা। ঈশ্বর,
নরকে ফেললে ঠাকুর? আমাকে বাঁচিয়ে রেখে তুমি প্রথমে বৌমাকে কেড়ে নিলে, এবারে ছেলেটাকেও কেড়ে নেবে। এত খিদে তোমার? তাহলে এতই যদি খিদে, তাহলে আমাকে খেলে না কেন? যমদূতকে পাঠাতে আমি আস্তে 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 আমি তোমাদের সাথে চলে যেতাম। বাবা তো চলে যায়নি ঠাম্মা, চক্রান্ত করে এই কৌশলে সমাজ থেকে বাবাকে সরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধার্থ, হ্যাঁ গুরু। আর তাছাড়া তোমরা কাঁদছো কেন? আমার বাবা তো বীরের মতো মারা গেছে, আর বীরের আত্মীয়দের চোখের জল দেখা যায় না। মুছে ফেলো, মুছে ফেলো তোমাদের চোখের জল। আমি গ্রামে আসার পর থেকে কি হয়ে গেল সিদ্ধার্থ, তাই আজ আমার ছোট কাকা বাবু। না দিদিমণি না, আপনার জন্য কিছু হয়নি, হয়েছে কাপুরুষ মানুষগুলোর জন্য। সেদিন যদি এই গ্রামে মানুষরা ঢুকে দাঁড়াতো, তাহলে কাকা বাবুকে এভাবে প্রাণে করতে হতো না। কিন্তু আর না, ওই শয়তানটার জন্য, ওই শয়তানটা আমাকে থামানোর জন্য একের পর এক ধ্বংস করে চলেছে। কিন্তু আর আমাদের জীবন নিয়ে আমি ছেলেমেলে খেলতে দেব না। আমি পারবো না ছেলেমেলে খেলতে। পারতে তোমাকে হবেই। সিদ্ধার্থ, হ্যাঁ, আমি এই একদিন আমি তোমাকে বারণ করেছিলাম, আজ আমি তোমাকে বলছি, ওদের তুমি চরম শাস্তি দাও। আমার মায়ের হত্যাকারীদেরকে তুমি চরম শাস্তি দাও। কিন্তু যদি অস্ত্র লাগে আমি তোমাকে অস্ত্র দেবো, কিন্তু ওদের তুমি ক্ষমা করো না। সিদ্ধার্থ, কথা দে মা, যে যে আমার ছেলেটাকে আমার কোল থেকে কেড়ে নিয়েছে, তাকে তুই যেন ছাড়িস না মা। আমাকে কথা দে মা, আমার ছেলের প্রতি ফোঁটা রক্ত ওই হিসাব একটু একটু করে তোকে নিতে হবে। ঠাকুমা, আমার স্বামীকে মারার জন্য তোমরা সবাই প্ল্যান সাজাচ্ছ, তাই না? তাই তোমাদের এই বদল সমাজ গড়ার, এই বদলানোর মিছিলে প্রথম সারিতে আমি ন্যায়ের পতাকা হাতে নিয়ে তোমাদের বিদ্রোহীদের স্লোগান দেওয়ার জন্য আমি চলে এসেছি। কিন্তু বৌদি, আমরা শুনেছিলাম ওই তুষার বাবু তোমাকে থানায় নিয়ে গিয়েছিল। ফুলকি, কিন্তু এখানে ফেরত নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছিলাম। তুষার বাবু, মাগো, তোমার এক ছেলে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তোমার এই খারাপ ছেলেটা আবার ভালো হয়ে ফিরে এসেছে মা। তুমি? হ্যাঁ মা, আমি। তুমি তো জানো না মা, ছোটবেলা থেকে কেউ কোনোদিন আমার গায়ে হাত দেয়নি। আমি যা করছি সবাই আমাকে সাপোর্ট করেছে। কেউ কোনোদিন পাপ পুণ্যের সব স্পর্শটা বোঝায় নেই। কেউ সামনে দাঁড়িয়ে বলেনি, তুষার তুই যা করছিস এটা ভুল করছিস। কিন্তু মা, তুই সেদিন বড়র অধিকার নিয়ে আমার গালে একটা চর মেরেছিলে না মা? তুষার বাবু, সেই চরটা যদি আমি যেদিন এই খাকি পোশাকটা পরেছিলাম সেদিন মারতে, তাহলে তোমাদের এই তুষার যেখানে সেখানে হাত পেতে আর ঘুষ নিত না। তুষার বাবু, সেদিন যাবার সময় আমি বলেছিলাম না, আমার যেদিন সময় আসবে আমি সেদিন বলবো। আজ আমার সময় এসেছে। ওই স্কাউন্ডারটাকে, ওই বৌদিকে যদি ওখান থেকে নিয়ে না আসতাম, তাহলে যে কোনো প্রকারে বৌদিকে স্কাউন্ডারটা মেরে দিত। তাই তো আমি গ্রেফতার করে বৌদিকে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু কাগজে কারণে কেস সাজাইনি। খুব ভালো করেছেন, কারণ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলতো যে বৌদি খুনটা করেছে, তবুও আমি এটা বিশ্বাস করতে পারতাম না। সিদ্ধার্থ, এত বছর ধরে পুলিশের চাকরি করছি, খুনটা কে করতে পারে আর কে পারে না সেটুকু বোঝার ক্ষমতা আমার নিশ্চয়ই আছে। তাই তো ওই যৌতুকগৃহে আগুন লাগানোর আগে এই লক্ষ্মী প্রতিমাকে ওই যৌতুকগৃহ থেকে বার করে নিয়ে এসেছি এই মন্দিরে প্রতিষ্ঠা করব বলে। তুষার বাবু, সেই তো ভুল বুঝলেন, কিন্তু বড্ড দেরি করে বুঝলেন। তাই আপনার ভুলের মাসুল আপনি নন, দিচ্ছি সবাই আমরা। ফুলকি, হ্যাঁ, জানি জানি জানি। তার জন্য তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো না। আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বলুন আমাকে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে আমার ছেলেকে। বল, পারবি? ঠাকুমা,
ঠাকুমা ফিরিয়ে দিতে হবে ওই ফুলকির সম্মানকে। মার মারবি? আপনি হ্যাঁ হ্যাঁ আমি বলছি এর কোনোটাই তুই ফিরিয়ে দিতে পারবি না। তার কারণ তোর সেই ক্ষমতা নেই। যা যাবার সে তো আমারই গেল। আজ ওই ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে আমি ঠাকুরকে বলবো এইভাবে আমাদের উপর অত্যাচার করলে একদিন না একদিন এই সমাজ থেকে তোমার মজা উঠে যাবে। তোমার মজা উঠে যাবে। তোমার মজা প্রশান্ত প্রশান্ত, ঠাকুমা যেভাবে পাগলামো করছে কাকাবাবু চলে যাওয়ার পর, তাতে মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তুমি দেখো ঠাকুমার উপরে তুমি একটু ভালো করে নজর রেখো। তুমি চিন্তা করবে না দিদিমণি, ঠাকুমার জন্য আমি আছি। ঠাকুমার কোনো অসুবিধা আমি হতে দেব না। তবে একটা কথা খেয়াল রেখো দিদিমণি, হয়তো ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবুও বলছি ওই বুড়ি মানুষটার চোখের জলে ওই শয়তানটার জীবন পিছলিয়ে যাবে। ওই রাস্তায় করে ওর মাজা ভেঙে খাজা হয়ে যাবে। দিদিমণি আমি আসছি। বৌদি, আমার যে আর কিছু করার নেই। হ্যাঁ বৌদি, মনকে শক্ত করো। হাজার হলেও ও তোমার স্বামী, তাই বলতে বাধ্য হচ্ছি। তোমার সিঁথিতে চওড়া করে ওই সিঁদুর, তোমার গোল করে আঁকা ওই কপালে সিঁদুরের টিপ, আর এই তোমার এই হাতের শাখা পলার শোভা, এইসবের আমার কাছে কোনো মূল্য নেই। বেশ তো ভাই, এত চিন্তা করছিস কেন তুই? আরে স্বামীরা মরে গেলে আগে তারপরেই স্ত্রীরা তাদের কপাল থেকে সিঁদুর মুছে দিত। এটাই ছিল পৃথিবীর নিয়ম, কিন্তু আজ আমি সেই নিয়মটাকে ভাঙলাম। আমি নিজের হাতে আমার স্মৃতির সিঁদুর মুছে দিলাম। আমার স্মৃতির সিঁদুর মুছে দিলাম। কিন্তু পারবে তুমি ওর কপাল থেকে কলঙ্কের কালিটাকে মুছে দিতে? পারবে ঠাকুমার কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে? সিদ্ধার্থ, পারবে তুমি আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে? সিদ্ধার্থ, হ্যাঁ, একটা মানুষকে প্ল্যান মাফিক ডেকে নিয়ে গিয়ে বর্বরের মতো গুলি করে মারা হলো। পারবে তোমরা তাকে আমার কাছে ফিরিয়ে দিতে? সিদ্ধার্থ, আমিও ভুলতে পারবো না আমার সীতাকে, যে সব সময় আমার পাশে থাকতো, কষ্ট করে সংসার চালিয়ে আমাকে সৎভাবে বেঁচে থাকার প্রেরণা দিত। হ্যাঁ, না, আমরা কেউ হারিয়ে যাওয়া যন্ত্রণা আমরা ফিরে পাবো না। তাই ওই শয়তানটাকে আমরা উচিত শিক্ষা দেব। তুমি ঠিক বলেছো ধরিত্রী, তুমি ঠিক বলেছো। আমাকে এক্ষুনি বর্ডারে পাহারা দিতে যেতে হবে। আমি চললাম। এই যে স্যার, আপনি এখানে দাঁড়িয়ে জানেন সরকার আমার বন্দুকটা কেড়ে নিয়েছে। আপনি সুপারিশ করলে আমি আবার বন্দুকটা ফিরে পেতে পারি। আর আমার ওই বন্দুক ফিরে পেলে না, আমি ওই স্বার্থান্বেষী শয়তানদের বুকে আমি করব স্বাধীনতার গুলি। ঘুমিয়ে থাকা মানুষের দল, আর কতদিন মুখ বুঝে সহ্য করবি ওদের অত্যাচার? আর কতদিন মেনে দিবি সমাজের ভ্রষ্টাচার? সাংবাদিক, তুমি তোমার লেখা খবর পৌঁছে দাও জনগণের কাছে। আর জনগণ, তুমি তৈরি তো? তুমি চিৎকার করে বলো। তোমার খবর পেয়েছি রানার, পেয়েছি যে মনোবল, তাই তো করব বলে বিদ্রোহীদের দল। প্রশাসন, তুমি জনগণের সুরক্ষার জন্য একেবারে প্রস্তুত তো?
স্যালুট করছি তোমায় বন্ধু, স্যালুট করছি ভাই। স্বাধীন এবার আমি হব, বলার কিছু নাই। কি গো ভারত মাতা, তুমি কিছু বলবে না? দেখো, তাকিয়ে দেখো, আর জনগণ তোমার পাশে, সাংবাদিক তোমার পাশে, প্রশাসন তোমার পাশে। তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে? দেবে না সৈন্যদের আদেশ? চালাবে না তলোয়ার? অন্ধকারের বুক চিরে আজ দেখাও দিনের আলো, মুছে ফেলো যত আছে আবর্জনা কালো। পায়ের কাছে কাঁপবে মাটি, উঁচকে ওঠে গুরু, স্বাধীনতার সাথে না পেরেছে মুক্তির যুদ্ধ শুরু। দেখ স্বপন, আমার প্রতিদিন ইচ্ছা, আমার বহুদিনের ইচ্ছা যে আমি প্রতিদিন 1 লাখ টাকা করে রোজগার করব। আজ ভাগ্য দেবতা না সেই ইচ্ছা আমার পূর্ণ করতে চেয়েছে। তুই শুধু এক কাজ করিস, ওই গেটে একটু সজাগ দৃষ্টি রাখিস, কেমন? আমি বুঝতে পারছি না। আসার কথা বললে তোমার চারে নাকি বাংলাদেশি ইলিশ ঘাই মেরে, হ্যাঁ। শুধু গেতে তোলার অপেক্ষা। তাই এই কারখানার লোকের থেকে 1 লক্ষ টাকা বের করতে হলো, আবার এখনো বলছো 1 লক্ষ টাকা লাভ। এই এত লোভ লালসা তোমার ওই ললাটে সইবে তো? বুঝবি রে স্বপন, বুঝবি মাল কেনা বেচা কাকে বলে। শালা একে কিনে দুয়ে বিক্রি, যাকে বলে 100% মানুষ সারা টাকার জন্য সারা কি না নিজের বউকেও বেচে দেয়। গুরু গুরু বাইরে যেন কিসের একটা শব্দ হলো, আমি একবার যাই, দৌড়ে গিয়ে দেখে আসি। আমি আসছি। এই যা 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 যা, ওটা তোর মনের ভুল। আমি বরং বিদেশি অতিথি আসার আগে একটু সেবন করে নি, তাহলে শরীর আর মন চাঙ্গা থাকবে। তারপর শালা আমার ইলিশ রানীকে পাবো আজ আমি। ইলিশ রানীকে বুকে জড়িয়ে ধরে বলবো, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হওয়ার সময় চলে এসেছে। ইলিশ রানী চলে এসেছে। ये डेरा तो बहुत अच्छा আছে, कारोबार ठीक चलेगा तो रुपया भी बहुत देंगे हम। আরে আপনাদের মতো ইলিশ যতদিন আছে ততদিন এই কারবার চলবে, আর আমরাও বারবার এই লাইনে আসবো। এ তো সঠিক কথা, যে খাই চিনি তাকে যোগাই চিন্তামণি। দিন তাড়াতাড়ি জায়গাগুলো দিয়ে দিন, অনেক রাত হয়ে গেল। প্রশান্ত পুরো 1 লাখ আছে, গুনে দেখে নাও। प्रशांत जी रुपया ठीक से गुने नहीं, और 1 लाख काल 5 लाख बने जाবে। কি বলেন? 1 লাখ 5 লাখ বনে যাবে মানে? আরে 5 তো হবেই, তারও বেশি হতে পারে। তার মানে এই 1 লক্ষ টাকা দিয়ে ওই জাপানি বর্ডার থেকে 2টো দামি পিস্তলের অর্ডার দেবো, আর সেই পিস্তল কেনার জন্য আমাদের দেশে কত নেতা মন্ত্রী ব্যবসাদার কেনার জন্য হাত বাড়িয়ে আছে। 5 লাখ কেন 10 লাখ টাকা দেবে, আর এই সমস্ত কারবারের জন্য কোনো পয়সা লাগে না, কোনো জায়গা লাগে না, কোনো ঘরবাড়ি লাগে না, লাগে শুধু ব্রেন। এই দেখুন না, গতকাল এইটাকে এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, এইটার দাম 10 লক্ষ টাকা। আরে, এটা দেখুন না,
প্রশান্ত, আমাকে বাবা মাতাল পেয়েছো তাই না? এই এই মালটা না আমি রাত্রের বেলায় কখনো হাতছাড়া করি না। তুমি যাও, কাল সকালে আসবে। ঠিক আছে স্যার, কাল সকালে এসে নিয়ে যাবো। একটা গাধা আছে, গাধা। কে কে আপনি আমাকে গাধা বললেন? না স্যার, মানে আপনাকে বলেনি, বলেছে আপনার ওই পিস্তলটাকে। ওই এজেন্টের কোর্টে বন্দুককে গাধা বলা হয়। ও ইংরেজি, ও গাধা আছে না ঘোড়া আছে দেখুন, নিজের হাতে পরীক্ষা করে দেখুন। এই দেখুন না, এই দুটো কত সালে তৈরি আছে? এই দুটোই কি এই একই কোম্পানি মাল? আচ্ছা স্যার, এটা আপনি কোথা থেকে কিনেছিলেন? কতদিন আগে কিনেছিলেন? আরে বাবা, 10 বছর আগে কলকাতার দা কোম্পানি থেকে ওই দেশি যন্ত্রটা আমি কিনেছিলাম। এই ভগবানপুর গ্রামের 10 জনকে খতম করেছি ওই যন্ত্রটা দিয়ে। एक दोनों एक सेंचुरी का माल है। इसीलिए आपका माल आप लीजिए, ये लीजिए आपका माल। স্যার, স্যার আমি চলি, আমার কাজ সাকসেস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার কাজ সাকসেস, তুমি যাও। এখন আমার কাজ চলো ডালে, বেডরুমে যাই। আগে গ্রিন রুমের কাজটা তো শেষ করি, Green room- তারপরে তো বেডরুমে যাব। বেডরুমে মানে তুমি ড্রেস চেঞ্জ করবে তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ফুলকি, তুমি এত ভালো বাংলা কথা বলতে ব্যাপার, তারপর তোমার 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 গলাটাও কেমন ফুলকি ফুলকি লাগছে, কি ব্যাপার বলো তো? কি হচ্ছে? সজলদার ফোনের অত্যাচারে বদলে নিতে ওই কারখানা কাটে সিদ্ধার্থ মনসুর বলে ছেলেটাকে নিয়ে হামলা শুরু করে দিয়েছে। তারা সব কটাকে গুলি করে শেষ করে দেয়, তারপরে নেতা মন্ত্রী পুলিশ সব আমি বুঝে নেবো। আমি তো তাই করতে যাচ্ছিলাম, কিন্তু ওদের পিছনে অনেক লোকজন, আর মনসুর বলে ছেলেটা জোর করে স্টোর রুমের দিকে গিয়ে লুকিয়ে গেল। সালা হাতে পিস্তলে আমাকে মেয়ে ছেলের মতো গল্প শোনাতে শিখাতো। যা সালা এই ড্রেসটা ছেড়ে না নাইটি পরে থাকবে, যা সালা যা। আরে না স্যার, আমি ওদেরকে লক্ষ্য করে দুটো গুলি ছুড়েছিলাম, আর তাতেই তো বিপদ। একটা গিয়ে লাগে মনসুরের পায়ে, আর পরেরটা গিয়ে লাগে গ্যাস সিলিন্ডারে, আর তাতেই তো গোটা কারখানা আগুন ধরে গেছে। বাঁচাতে ওরা যদি সবাই এখানে আসে। স্বপন শোন, তুই আমাকে এই সময় ছেড়ে যাস না কেমন? না, আপনি মাজলে বাপের নাম, আপনি মরুন, আমি কেটে পড়ি। চলো ইসরায়েলি, এ বাবা বলছো ওরা ওরা যদি সবাই এসে পড়ে, চলো চলো আমরা চলে যাই। এসে পড়ে নাই, সব ওরা এসে গেছে। ফুলকি, এই আমার হাতে এখনো পিস্তল আছে, তোকে তোকে আমি গুলি করেছি। আমি ছাড়বো না। এই আমাদের সর্বনাশ করে আমার বোনের সর্বনাশ। গ্রামের মানুষগুলোকে তুমি পশুর মতো গুলি করে মেরেছো। এই আর এক পায়ে কমি না, চল একে একে আমার তোর বাপের প্রাসাদ পুরো ছাই হয়ে যাবে। ফুলকি, ফুলকি দেখো, চতুর্দিকে আগুন লেগে গেছে। আমি থানা থেকে কিন্তু এখনো পুলিশ এই যে স্যার, এসে গেছেন স্যার, আমাকে বাঁচান স্যার, এরা আমাকে হেভি কে লাগছে স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। টাকার লোভ দেখিয়ে আর প্রাণের ভয় দেখিয়ে তুই আমাকে মানুষ করেছিলিস। এবার তুই এইখানে পড়ে মর। শয়তান, শয়তান বিলাস বর্মন, পাপাচারী বিলাস বর্মন, তোর তৈরি লঙ্কা আজ দাউ দাউ করে চলছে, আর তুই তুই এখানে প্রাণের ভয়ে ছটফট ছটফট করছিস। কি আনন্দ, কি আনন্দ! কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তুলবে না তোমার হাতে অস্ত্র? এই নাও তোমার অস্ত্র, প্রমাণ করে দাও
তুমি শুধুমাত্র অবলা নারী নও, তুমি দুর্গা, তুমি কাত্যায়নী, তুমি মহিষাসুর মর্দিনী। এই দুনিয়া তোমাকে দেখে বলুক তুমি মেয়ে নও, তুমি আগুনের ফুলকি, আগুনের ফুলকি, আগুনের ফুলকি। या देवी सर्वभूतेषु भद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জাগো তুমি